সো আমি আসলে যখন ক্লায়েন্টকে সার্ভ করতেছি, আমি আসলে কি করতেছি, আমি ক্লায়েন্টের কোনো একটা স্পেসিফিক প্রবলেমকে সলভ করতেছি। তো স্পেসিফিক প্রবলেমটার সলভ করার জন্য যে স্কিলটা দরকার, আমার তো ফার্স্ট এটা থাকতে হবে। মার্কেট প্লেসে যেটা হচ্ছে ইজ রেডি টু বাই, বিডি জবস বা লিঙ্কডইনের যে এক্সাম্পলটা দিলাম, এখানে হচ্ছে গিয়ে দে আর নট রেডি টু হায়ার অ্যান এজেন্সি, দে আর লুকিং ফর এ ইন্ডিভিজুয়াল ফুল টাইম জব। এখানে একটু চ্যালেঞ্জিং। আচ্ছা, এখন বিগিনিং এ যেটা হয়, বিগিনিং এ তো আসলে ক্লায়েন্ট কম থাকে, হ্যাঁ। সো বিগিনিং এ যেহেতু আমার ক্লায়েন্ট নাই, সো আমি ক্লায়েন্ট পোর্টফোলিও দেখাতে পারতেছি না। সো এটার জন্য বেটার অপশন হচ্ছে ওই নিজেদের একটা দুইটা প্রজেক্ট তৈরি করা, হ্যাঁ, মানে ডিপেন্ড অন দ্যাট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আমরা আমাদের লাইভ টাস্কে শুরু করতে যাচ্ছি। আমাদেরকে একটু কনফার্ম করবেন যে আমাদের অডিও এন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা। আমরা বেসিক্যালি উদ্যোক্তা হয়ে থেকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক পালিত হয়। আপনারা অনেকে জানেন যে নভেম্বরের সেকেন্ড উইকটাকে আর কি গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক বলা হয়ে থাকে। তা এবার 2021 সালে যেটা হচ্ছে 8 থেকে 14 নভেম্বর এই উইকটা পালিত হচ্ছে গ্লোবালি। গত 12 বছর ধরে এই প্রোগ্রামটা চলে আসছে। পৃথিবীর অনেকগুলো দেশ এটা পালন করে থাকে। বাংলাদেশ থেকেও বেশ কিছু গ্রুপ, বেশ কিছু অর্গানাইজেশন আমরা দেখেছি যে ইনিশিয়েটিভ নিয়েছে, এবং আমরাও উদ্যোক্তা হয়েও এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে আমরা পুরো সপ্তাহব্যাপী হচ্ছে এই সপ্তাহটাকে পালন করব। অ্যান্ড আমরা গ্লোবাল এন্টারপ্রেনারশিপ যেই উইকটা সেটার সাথে আমরা একত্রতা প্রকাশ করব। তো তার জন্যই আমাদের আজকের এই ওয়েবিনারটা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েবিনার। আমাকে একটু কনফার্ম করেন যে অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা, দেন উই উইল স্টার্ট। আর বাই দিস টাইম হচ্ছে আপনারা একটু আপনাদের প্রোফাইল থেকে শেয়ার করে দিন ভিডিওটা, লাইভটা, যাতে করে অন্যরা দেখতে পারে। আমি একটু আমার প্রোফাইল থেকে শেয়ার করে দিচ্ছি। অ্যান্ড আমরা একটু ওয়েট করি অনেকে আসুক বাই দিস টাইম। এই মুহূর্তে আমাদের সাথে প্রায় 12 জনের মতো আছেন। সো আমরা আজকে কথা বলবো মেইনলি হচ্ছে ডিজিটাল বিজনেস নিয়ে, ডিজিটাল বিজনেসের মধ্যে ডিজিটাল এজেন্সি নিয়ে। ডিজিটাল এজেন্সি কিভাবে কাজ করে এবং এজেন্সিগুলো কিভাবে স্কেলিং করা যায় এবং বাংলাদেশ থেকে কিভাবে আপনি একটা ডিজিটাল এজেন্সি স্টার্ট করবেন, মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো আমাদের আমরা একটু দেখে নিই। নাহিদ ভাই, আপনি আপনার থেকে একটু শেয়ার করে দেন, আর হচ্ছে একটু আপনার অডিও এন্ড ভিডিওটা আমরা একটু চেক করে নিই বাই দিস টাইম। হ্যাঁ, আমি ওই শেয়ার করছিলাম। সম্ভবত একটু ব্যান্ডউইথ ইস্যু হচ্ছে আমার এখান থেকে, নেট স্লো। আবার অডিও ঠিক আছে তো না? সাউন্ড যাচ্ছে তো? আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। অডিয়েন্স আপনারা যদি একটু কনফার্ম করেন। ওকে, আমার মনে হয় ঠিক আছে, ক্লিয়ার। আমরা বেশ কিছু পাচ্ছি, কমেন্ট পাচ্ছি। গ্রেট। সো আমি আপনাদেরকে যেমনটা বললাম যে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক, এটাকে আমরা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা চাই যে আরো অনেক এন্টারপ্রেনার ক্রিয়েট হোক, এবং অল দি এন্টারপ্রেনার্স ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এবং আমরা চাই যে বাংলাদেশ থেকে যত বেশি এন্টারপ্রেনার ক্রিয়েট হবে তত বেশি আসলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং আমরা অর্থনৈতিকভাবে আরো অনেক ভালো করতে পারবো। এইটা আমরা প্রত্যাশা রাখি আর কি। সো হ্যাঁ, আমাদেরকে ক্লিয়ারলি শোনা এবং দেখা যাচ্ছে ক্লিয়ার। সো আমরা কয়েকটা সেগমেন্টে আমাদের ওয়েবিনারগুলোকে করব আজকে। এখন আমরা আলোচনা করব হচ্ছে আজকে ডিসকাস করব হচ্ছে ডিজিটাল এজেন্সি কিভাবে করা যেতে পারে। বাংলাদেশ থেকে অনেকেই আপনারা জানেন যে গ্লোবাল মার্কেটে কাজ করছেন, অনলাইনের থ্রুতে কাজ করছেন, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাবে হচ্ছে ফ্রিল্যান্সিং বলে পরিচিত আমরা জানি। বাট ফ্রিল্যান্সিং এর পরবর্তীতে কি, একটা মানুষ যখন একা একা ফ্রিল্যান্সিং করছে তারপরে গিয়ে কি হয়, তারপর সে দেখা যায় যে টিম মেম্বার হায়ার করে বা লোকজন নেয়, তারপরে টিমটাকে বড় করে, এবং সে আরো বড় বড় কাজ, বড় বড় প্রজেক্ট গুলোকে নেওয়া, অনবোর্ড করা শুরু করে এবং কাজগুলোকে এক্সিকিউট করে টিমের সাথে। সো ইন দ্যাট কেস
আমরা আজকে ওই পয়েন্টটা নিয়ে কথা বলবো। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে ইন্ডিভিজুয়ালি হয়তো কাজ করছেন বা ইন্ডিভিজুয়াল একজন হচ্ছে একা, একা হয়তো কাজ করছেন, একা, একা একটা ক্লায়েন্টে কাজ করছেন। বাট ইউ হ্যাভ দ্য অপরচুনিটি, ইউ হ্যাভ দ্য স্কোপস টু স্কেল ইট আপ, রাইট? সো আপনি যদি টিম করে কাজ করেন এবং যদি আপনি এজেন্সি মডেলে যদি আপনি কাজ করেন, তাহলে দেখা যাবে যে আপনার জন্য গ্রো করার অনেক সুযোগ থাকছে এবং আপনার সাথে দেখা যাচ্ছে আরো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। সো আমাদের সাথে আজকে আছেন একজন বিজ্ঞ ব্যক্তি, যিনি হচ্ছেন নাহিদ হাসান ভাই। উনি দীর্ঘ প্রায় অলমোস্ট ১০-১১ বছর বোধহয় ওনার এজেন্সি বিজনেসটা, ওনার কোম্পানির নাম হচ্ছে বিস্কোপ ডিজিটাল মার্কেটিং ফার্ম। সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং ফার্ম ইন বাংলাদেশ। ওনারা বেশ কিছু অ্যাওয়ার্ডস এন্ড অনেক জায়গাতে লিস্টেড হয়েছে। সো আমরা চলে যাই নাহিদ ভাইয়ের কাছে। ওনার কাছ থেকে আমরা শুনি আসলে ওনার ওনার কোম্পানি সম্পর্কে। পরবর্তীতে আমরা ওনার যে জার্নিটা এবং আমাদের সাথে যারা আছেন, আমাদের অডিয়েন্সরা, আপনারা কিভাবে ভ্যালু পেতে পারেন এবং আপনারাও কিভাবে এজেন্সি স্টার্ট করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। নাহিদ ভাই, আপনার কাছে শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ বেলাল ভাই ফর গিভিং মি দ্য অপরচুনিটি এবং অলসো মানে এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। সো আমার জার্নি যদি বলতে যাই, আপনি যেটা মেনশন করলেন আর কি, যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং করছেন এবং মানে হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট স্টেপ। সো আমার জার্নিটা অনেকটা এরকমই ছিল যে আমি আসলে শুরু করেছিলাম অ্যাজ এ ফ্রিল্যান্সার। যদিও আমার ফ্রিল্যান্সিং জার্নিটা খুব ছোট, বিকজ আমার শুরু থেকে টিম ওয়ার্কের একটা মানে স্বপ্ন ছিল, বা আমি টিম ওয়ার্কে বিশ্বাসী। সো শুরু থেকেই আমি আসলে টিম তৈরি করি, একদম মানে ফ্রিল্যান্সিং লাইফের শুরু থেকেই। এবং টিম তৈরি করার পরে আস্তে আস্তে ধীরে ধীরে এজেন্সি বিজনেসেই মুভ ফরওয়ার্ড করি। এবং তখন আমরা যে মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্টগুলো পেতাম, সেটাও আমাদের এজেন্সি সার্ভ করতো, রাদার দেন আমি একা একা ইন্ডিভিজুয়ালি কাজ করার চাইতে। সো যেহেতু আমরা এজেন্সি ওয়াইজ চিন্তা করতাম, প্রথম থেকেই যেই মনোভাবটা ছিল সেটা হচ্ছে যে কাজগুলো আমি পারি সেই কাজগুলো আরেকজনকে শেখাতে হবে, এবং এভাবেই আসলে এজেন্সিটা গ্রো করবে। আর আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে আছি ইন্ডাস্ট্রিতে। মানে মোটামুটি হচ্ছে গিয়ে গ্লোবাল মার্কেটে যদি আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট, বাট তারপরেও যদি বলি আর কি, যে মোটামুটি অনেক রিনাউন্ড ব্র্যান্ড, এটা হতে পারে গ্যাজেট, এটা হতে পারে ই কমার্স সাইট, এটা হতে পারে ক্লাসিফাইড সাইট, আমাদের ইভেন এটা হতে পারে পেমেন্ট গেটওয়ে। সো মোস্ট অফ দ্য সাইট যেটা আমরা আমাদের ডে টু ডে লাইফে অথবা কর্পোরেট লাইফে আমরা মানে কানেক্টেড হই, আলহামদুলিল্লাহ লাইক মেনি অফ দেম আর আওয়ার ক্লায়েন্ট। হ্যাঁ, আমি যদি চিন্তা করি লাইক হচ্ছে গিয়ে, আপনি যদি বই কেনার কথা চিন্তা করেন তাহলে রকমারি.com হচ্ছে আমাদের ক্লায়েন্ট। আপনি যদি ক্লাসিফাইড সাইটের কথা চিন্তা করেন তাহলে বিক্রয়.com হচ্ছে আমাদের ক্লায়েন্ট। আপনি যদি বাড়ি বানাতে চান, হ্যাঁ, সো এসএসসি স্টিল হচ্ছে আমাদের ক্লায়েন্ট। আপনি যদি গ্যাজেটের কথা চিন্তা করেন, দেয়ার আর ফিউ গ্যাজেটস যেটা আপনাদের সবার পকেটে থাকে, আপনাদের হয়তো ল্যাপটপের সামনে থাকে, সো দে আর অলসো আওয়ার ক্লায়েন্ট। সো ইয়া, এটাই হচ্ছে আমাদের জার্নি। আমরা আলহামদুলিল্লাহ উই আর ডুইং গুড। আরো অনেক ভালো করার অপরচুনিটিস আছে, অনেকগুলো চ্যালেঞ্জও আছে, এবং আমি শেয়ার করব যে এই চ্যালেঞ্জগুলো, কোন চ্যালেঞ্জগুলো আমি ওভারকাম করেছি, যেটা আমার এক্সপেরিয়েন্স থেকে আপনাদের লাইফে ভ্যালুয়েট করবে, এবং নেক্সট কোন চ্যালেঞ্জগুলো মেবি আমরা পাবো এবং ওটার জন্য কিভাবে প্রিপেয়ার হচ্ছি। বেলাল ভাই, আপনার মাইক নিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ নাহিদ ভাই ফর দ্য নাইস ইন্ট্রো। সো গাইজ, পুরো প্রোগ্রামটা কিন্তু আপনাদের জন্য করা। সো আপনাদের কোয়েশ্চেন্স কিন্তু আমি এক্সপেক্ট করতেছি, যে লাইক আপনারা কি শুনতে চান, আপনারা কি কি বিষয় জানতে চান, এবং যারা এজেন্সি করার চিন্তা ভাবনা করছেন তারা কি কি বিষয় বাধা আসছে বা কি কি কনফিউশন আছে বলে মনে করেন, সেগুলো যদি আমাদের সাথে শেয়ার করেন তাহলে হয়তো আমরা ওইগুলো আপনাদের কাভার করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমি অ্যানাউন্স করতে চাই, আমাদের কিন্তু এই সেশনে কিন্তু আমাদের একজন হচ্ছে, আমার মনে হয় আমাদের গিফট থাকবে। সো যারা এঙ্গেজ হবেন, যারা কমেন্ট করবেন, কমেন্টের মধ্যে থেকে কমেন্ট শেয়ারদের মধ্যে থেকে হচ্ছে আমরা উইনার সিলেক্ট করে তার জন্য কিন্তু আমাদের সারপ্রাইজ গিফট থাকবে। সো আমাদের প্রতিটা সেশনের জন্যই এরকম গিফট থাকছে। সো আশা করি আপনারা এঙ্গেজ থাকবেন এবং হচ্ছে আপনাদের কোয়েশ্চেন্স থাকলে সেগুলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। সো নাহিদ ভাই, সবার আগে কি ক্লায়েন্ট অর স্কিল, কোনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত? অনেকে আছে যে হয়তো ভালো কনভিন্স করতে পারে কিন্তু আসলে তেমন একটা স্কিল নাই, ক্লায়েন্ট পটায় ফেললো। আবার অনেক সময় দেখা যায় যে অনেক স্কিল আছে বাট সে কমিউনিকেট করতে পারে না বা ক্লায়েন্ট পটাইতে পারে না। সো এজেন্সি করার ক্ষেত্রে বা কোম্পানি করার ক্ষেত্রে কোনটাকে আপনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন, স্কিল অর হচ্ছে কমিউনিকেশন? আচ্ছা, যেটা হচ্ছে, এটা আসলে এরকম না যে একটা শেষ করে আরেকটাতে মুভ করতে হবে, দুইটাতে প্যারালালি মুভ করতে হবে। সো আমি আসলে
যখন ক্লায়েন্টকে সার্ভ করতেছি আমি আসলে কি করতেছি, আমি ক্লায়েন্টের কোনো একটা স্পেসিফিক প্রবলেমকে সলভ করতেছি। তো স্পেসিফিক প্রবলেমটার সলভ করার জন্য যে স্কিলটা দরকার আমার তো ফার্স্ট এটা থাকতে হবে। হ্যাঁ, এখন এই স্কিলটা আসলে কত বড়, লাইক ফর এক্সাম্পল আমি যে কোনো প্রবলেমের তো আসলে ছোট একটা সলিউশন হয়, লং টার্ম সলিউশন হয়, অনেক বড় সলিউশন হয়। সো আমাদের প্রথমে ডেফিনেটলি স্কিল, যে একটা মানুষ তো আর ঠাস করে মানে অনেকগুলো স্কিল ডেভেলপ করতে পারে না। হ্যাঁ, সে কোনো একটা স্পেসিফিক ছোট প্রবলেমের সলিউশন প্রথমে ডেভেলপ করে, তারপরে আরেকটু বড় প্রবলেমের সলিউশন ডেভেলপ করে, তারপরে আরেকটু বড় প্রবলেমের সলিউশন ডেভেলপ করে। সো ফার্স্ট স্কিল, ছোট একটা প্রবলেম যেটা মার্কেটে ডিমান্ড আছে, এটার স্কিল ডেভেলপ করে সেল করা সম্ভব, সো এটা প্রথমে তৈরি করতে হবে। যখন আমার স্কিল হয়ে গেল তখন আসলে ওই যারা হচ্ছে গিয়ে প্রোডাক্ট বেস বিজনেসের সাথে আছে, বিশেষ করে ডিজিটাল প্রোডাক্ট, তারা একটা টার্ম খুব ইউজ করে আর কি, যে এমভিপি। হ্যাঁ, সো মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। সো সার্ভিসের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, যে ছোট একটা প্রবলেম সলভ করতেছি। সো এখন যদি আমি ক্লায়েন্টের প্রজেক্টে এটা টেস্ট না করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমি ফার্দার ইমপ্রুভমেন্ট স্কোপ গুলো বুঝবো না। হ্যাঁ, যে আমি তো আমার মতো করে সলিউশন ডিজাইন করেছি, বাট মেবি ক্লায়েন্টের এক্সপেকটেশন লিটল ডিফারেন্ট, অথবা মেবি ক্লায়েন্ট আরেকটু অন্যভাবে এটার সলিউশনটা চায়। সো আমি যখন আমার স্কিলটা ডেভেলপ করলাম, ছোট একটা প্রবলেমের সলিউশন, সো এবার হচ্ছে এটা আমি ক্লায়েন্ট খুঁজে ক্লায়েন্টকে সার্ভ করা ট্রাই করবো, এবং ক্লায়েন্টকে সার্ভ করতে করতে আমি বুঝে যাব আমার সলিউশনটার কোন জায়গাটাতে নেক্সট চেঞ্জেস দরকার, আমার সলিউশনটা কতটুকু ইমপ্রুভ হওয়া দরকার, এবং ক্লায়েন্টের আরো কোন বড় বড় প্রবলেমগুলো আমি সলভ করতে পারি। তখন আবার সেই সলিউশনটা ডেভেলপ করার জন্য আমার আবার স্কিল ডেভেলপ করতে হবে, এবং সেই স্কিল ডেভেলপ করার পরে আমার আবার হচ্ছে গিয়ে নিউ ক্লায়েন্ট অনবোর্ড করতে হবে। সো এটা প্যারালালি মুভ করতে হবে, একটা শেষ করে আরেকটা এরকম না। বাট যদি আমি তাও এটাকে কোনটা আগে এইভাবেই ডিফাইন করতে চাই, তাহলে ডেফিনেটলি স্কিল লাগবে। ওকে, সো ইন দ্যাট কেস আমার কি ওই ডোমেন স্কিলটা খুব বেশি মাস্টার হওয়া জরুরি, নাকি লাইক যেহেতু আমি এজেন্সি বা যেহেতু আমি টিম ওয়াইজ কাজ করছি, সো ইন দ্যাট কেস টিম ম্যানেজমেন্টটা বেশি ইম্পর্টেন্ট ইন দ্যাট কেস? লাইক অনেকে আছে দেখা যাচ্ছে যে গ্রাফিক ডিজাইন পারেন কিন্তু অনেক এক্সপার্ট না, বাট হি অর শি ক্যান হায়ার সাম এক্সপার্ট ইন হিজ টিম এন্ড সে হচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারে। সেক্ষেত্রে কমিউনিকেশন স্কিলটা বা ক্লায়েন্টসকে পটানোটা, এটা কতটুকু আপনি ইম্পর্টেন্স দিচ্ছেন এই ক্ষেত্রে? আচ্ছা, ক্লায়েন্ট কনভিন্সিংটাও কিন্তু আসলে স্কিলের মধ্যেই পড়ে। ইটস এ ডিফারেন্ট টাইপস অফ স্কিল। সো আমরা যদি কোর স্কিল, সফট স্কিল বা হচ্ছে গিয়ে সলিউশন ওয়াইজ স্কিল আর এটাকে স্কেলিং ওয়াইজ স্কিল যদি চিন্তা করি, তাহলে যেটা হচ্ছে ওই আমি ফর এক্সাম্পল আপনি গ্রাফিক ডিজাইনের এক্সাম্পল দিলেন। সো গ্রাফিক ডিজাইন আমি মানে কিছুটা পারি। এখন মানে এজেন্সির ব্যাপারটা হচ্ছে এরকম, ফার্স্টে মানে আমরা কিন্তু দুই রকমের এজেন্সি দেখি। একটা এজেন্সি হচ্ছে আমি একটা স্কিল ডেভেলপ করে কাজ শুরু করছি, আস্তে আস্তে এজেন্সি গ্রো করবো। আরেকটা এজেন্সি হচ্ছে আপনার এস্টাবলিশড একটা বিজনেস আছে এবং আপনি আরেকটা বিজনেস শুরু করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আপনি লাইক হচ্ছে গিয়ে চমৎকার গ্রাফিক ডিজাইন পারেন, বাট আপনি ভিডিও এডিটিং এর একটা উইং ওপেন করবেন। সো দুইটার জন্য কিন্তু স্ট্র্যাটেজি কমপ্লিটলি ডিফারেন্ট হবে। প্রথম স্ট্র্যাটেজিতে আমার একটা স্কিল আছে, বাট মেবি আই ডোন্ট হ্যাভ আনলিমিটেড ফান্ড, এবং আমার কিন্তু টিম ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই স্কিলগুলো হয়তো নাই। সো এই ক্ষেত্রে রাইট ওয়ে হচ্ছে, বা আই উইল নট সে রাইট ওয়ে, মানে বেস্ট ওয়ে হতে পারে যেটা হচ্ছে যে আমি একটা কাজ পারি, আমি 3টা ক্লায়েন্টকে সার্ভ করতে পারি, সো লেটস মেক শিওর আমি আরেকজনকে শেখানো শুরু করলাম এবং আমি 3টার জায়গাতে 5টা ক্লায়েন্ট নিলাম। সো এখন আমার আসলে 2 জনের টিম। সো আমি যেহেতু 2 জনের টিম মুভ করতেছে, আমি আরো একজন রিসোর্স হায়ার করলাম এবং এখন আমার ক্লায়েন্ট হচ্ছে 8টা। সো প্যারালালি আমি নিউ পিপল হায়ার করে তাকে ট্রেন আপ করতেছি। আর যদি আমি অলরেডি ট্রেন পিপল পাই তাহলে তো আমার ঝামেলাই নাই, আমার এই ট্রেন আপের ঝামেলা নাই। সো আমি নিউ ক্লায়েন্ট অনবোর্ড করতেছি। সো একটা সাফিসিয়েন্ট টাইম, লাইক ফর এক্সাম্পল 8 জন 10 জনের টিম যখন হবে, তখন আবার আমার নেক্সট লেভেল অফ স্কিল ডেভেলপ করতে হবে, কারণ 2 জন মানুষকে কিন্তু আপনার টিম ওয়াইজ ম্যানেজ করার জন্য আপনার অনেক বেশি এক্সট্রা নলেজ দরকার নাই। হ্যাঁ, আপনারা হয়তো একসাথে বসেই কাজ করতেছেন, বাট যখন 8 জন 10 জন, তখন আপনার এক্সট্রা অনেক স্কিল দরকার হবে। কিভাবে তাদেরকে মোটিভেটেড রাখবেন, কিভাবে কিউসি মেইনটেইন করবেন, কিভাবে মেক শিওর করবেন যে প্রজেক্টগুলো ওভারওয়েলড হয়ে যাচ্ছে না, কিভাবে ফাইন্যান্স ম্যানেজ করবেন, হু ইজ গোইং টু বি দ্য নিউ টিম লিডার, তখন এখানে অনেকগুলো স্কিল চলে আসবে। ওকে, ওকে, গ্রেট। সো আমি একটু মেনশন করতে চাই, আমাদের পুরো সেশন জুড়ে অনেক আপনাদের এনগেজমেন্টের উপর কিন্তু গিফট থাকছে। সো আপনাদের এন্ড থেকে আমরা বেশ কিছু কমেন্টস এন্ড হচ্ছে কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনগুলো এক্সপেক্ট করছি। আমরা বেশ কিছু কোয়েশ্চেন অলরেডি পেয়েছি, আমরা এগুলোতে আসবো। বাট তার আগে হচ্ছে আমরা আমাদের যে সেশনের স্ট্রাকচার সেই অনুযায়ী আমরা একটু যাই, এন্ড হচ্ছে আমরা এগুলো একটু কভার করার ট্রাই করি।
সো নাইম ভাই, আমার এই পর্যায়ে আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে লাইক ওকে, আই হ্যাভ এ টিম অর আমার কিছু ফ্রেন্ড আছে যারা হচ্ছে ডিফারেন্ট স্কিলে এক্সপার্ট, বাট হচ্ছে আমি হচ্ছে সেল করতে পারি, আমার কমিউনিকেশন স্কিল ভালো। এখন আমি আমার ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে আমি কোথায় যাব বা কিভাবে আমি ক্লায়েন্ট অনবোর্ড করব, আমার যদি আমি এজেন্সি না নিয়ে কাজ করতে চাই, লাইক আমার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, আমি ভার্চুয়ালি আমি শুরু করলাম ইনিশিয়াল লেভেলে। সো ইন দ্যাট কেস আমি ক্লায়েন্ট কোথায় পাবো, কোথা থেকে আমি আমার এই এজেন্সিকে স্কেলিং করার জন্য ক্লায়েন্টকে খুঁজে পাবো? আচ্ছা, ক্লায়েন্ট খুঁজে পাওয়ার আসলে অনেকগুলো মানে ওয়ে আছে, হ্যাঁ। সো কোনোটা একটু ইজিয়ার ওয়ে, কোনোটা একটু কমপ্লেক্স ওয়ে। ইজিয়ার ওয়ে হচ্ছে মার্কেট প্লেস, মানে পৃথিবীর যে কোনো টাইপস অফ স্কিল বা প্রোডাক্টেরই কিন্তু কিছু মার্কেট প্লেস থাকে, হ্যাঁ। যে মার্কেট প্লেস গুলো মূলত কেনা বেচা হয়, এটা সার্ভিস হতে পারে, এটা প্রোডাক্ট হতে পারে। সো যেহেতু আমরা এজেন্সি নিয়ে কথা বলতেছি, সো ইটস সার্ভিস। সো আমার স্কিলের উপর বেস করে কিছু মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসে আমি ক্লায়েন্ট গুলো ইজিলি খুঁজে পাবো। এখন মার্কেট প্লেসের সুবিধাটা কি? মার্কেট প্লেসের সুবিধা হচ্ছে এখানে কিন্তু ক্লায়েন্ট ইজ রেডি টু বাই, হ্যাঁ। ক্লায়েন্ট রেডি টু বাই, সে কিনবে। সে হয়তো আমার এজেন্সির সার্ভিস নেবে, অথবা আরেকটা এজেন্সির সার্ভিস নেবে, অথবা কোনো ফ্রিল্যান্সারের সার্ভিস নেবে, বাট হি ইজ লুকিং ফর দ্যাট সলিউশন। সো এটা হচ্ছে ইজিয়ার ওয়ে, হ্যাঁ, যে আমি মার্কেট প্লেস খুঁজে বের করতে পারি। এখন মার্কেট প্লেসের ক্ষেত্রেও আসলে অনেক পপুলার মার্কেট প্লেস আছে যেখানে অপরচুনিটিস বেশি, কম্পিটিশন বেশি। আবার কিছু নিশ স্পেসিফিক মার্কেট প্লেস আছে, হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল ডিজাইনারদের জন্য আছে 99 ডিজাইন, হ্যাঁ। সো দিস ইজ অল অ্যাবাউট ডিজাইনিং, হ্যাঁ। এখানে হয়তো একজন এসইও প্রফেশনাল বা ডিজিটাল মার্কেটারের কোনো কাজ নাই, হ্যাঁ। আবার অনেক মার্কেট প্লেস আছে লাইক ফর এক্সাম্পল ফাইবার, আপওয়ার্ক, তাদের এখানে আসলে মাল্টিপল সব ধরনের প্রজেক্টেই কাজ করার স্কোপ আছে। আবার অনেক কান্ট্রি ওয়াইজ মার্কেট প্লেস থাকে, হ্যাঁ, যে মেবি ইউএস এর জন্য একটা ছোট মার্কেট প্লেস আছে যেটা অনেক বেশি পপুলার না, ইট হ্যাজ লেস ক্লায়েন্ট বাট ইট হ্যাজ অলসো লেস সার্ভিস প্রোভাইডার। সো এটা হতে পারে একটা জায়গা। আর একটা জায়গা হতে পারে ঠিক মার্কেট প্লেসের মতোই বিভিন্ন কিন্তু ফোরাম আছে, হ্যাঁ। এটা ফেসবুক গ্রুপ হতে পারে, এটা বিভিন্ন ফোরাম হতে পারে, এটা লিঙ্কডইন গ্রুপ হতে পারে। সো এখানেও কিন্তু অনেক সময় ওই মানে পোস্ট থাকে, হ্যাঁ, লুকিং ফর এ লোগো ডিজাইনার ফর মাই নিউ ব্র্যান্ডস লোগো। এটাও আরেকটা চমৎকার জায়গা হতে পারে, যে এই গ্রুপগুলোতে গিয়ে কিন্তু সার্চ দেওয়া যায়, হ্যাঁ, লোগো ডিজাইনার। আমি একটা ফেসবুক গ্রুপে গিয়ে সার্চ দিতে পারি লোগো ডিজাইনার, এন্ড আই ক্যান সি যে লোগো ডিজাইন রিলেটেড কতগুলো পোস্ট আছে। এটাকে স্ক্যান করলেই কিন্তু আমি কিছু আইডিয়া পেয়ে যাবো। থার্ড হতে পারে লাইক হচ্ছে কি বিডি জবস বা এরকম অনেক পোর্টালে কিন্তু স্কিল খোঁজা হয় আর কি, হ্যাঁ। আই এম লুকিং ফর এ গ্রাফিক ডিজাইনার ফর মাই টিম। সো এখানে কোনো একটা এজেন্সি কিন্তু রিচ করতে পারে, যদিও সে এজেন্সি খুঁজতেছে না, বাট এজেন্সি ক্যান গো অ্যান্ড রিচ, যে আমি দেখলাম আপনি হচ্ছে গিয়ে একজন গ্রাফিক ডিজাইনার খুঁজতেছেন, আই হ্যাভ এ লাইক নাম্বারস অফ গ্রাফিক ডিজাইনার ইন মাই টিম, এবং আপনি যদি আপনার রিকোয়ারমেন্ট বলেন আমি এই জায়গাতে আপনাকে হেল্প করতে পারবো। এটাও আরেকটা সুইটেবল জায়গা হতে পারে। ফোর্থ হতে পারে সিমিলারলি লিঙ্কডইনে আমরা অনেক সময় দেখি যে ওই বিডি জবসের মতোই লিঙ্কডইনেও হচ্ছে দেয়ার সাম সর্ট অফ জব পোস্টিং, হ্যাঁ, যে এই অর্গানাইজেশন এই রিলেটেড স্কিল খুঁজতেছে, সো ওইখানেও রিচ করার স্কোপ থাকে। সো মার্কেট প্লেসে যেটা হচ্ছে ইজ রেডি টু বাই, বিডি জবস বা লিঙ্কডইনের যে এক্সাম্পলটা দিলাম, এখানে হচ্ছে গিয়ে দে আর নট রেডি টু হায়ার অ্যান এজেন্সি, দে আর লুকিং ফর এ ইন্ডিভিজুয়াল ফুল টাইম জব। এখানে একটু চ্যালেঞ্জিং, ইউ নিড টু হ্যাভ দ্যাট কনভিন্সিং পাওয়ার, যেখানে আপনি তাকে কনভিন্স করতে পারবেন। এর বাইরে রেগুলার যারা মূলত ডিজিটাল মার্কেটিং জানে তাদের জন্য কাজটা একটু সহজ, বিকজ হচ্ছে গিয়ে তারা যদি ফেসবুক অ্যাড সম্পর্কে তাদের আইডিয়া থাকে, হ্যাঁ, সো দে ক্যান অ্যাকচুয়ালি ক্রিয়েট সাম ফানেল, এবং এই ফানেলের থ্রুতে হচ্ছে গিয়ে তারা লিড জেন করে সেখান থেকে সেল জেনারেট করতে পারবে। ঠিক একইভাবে কারো যদি এসইও সম্পর্কে আইডিয়া থাকে, দে ক্যান গেট দ্যাট অ্যাডভান্টেজ, সে তার এজেন্সি ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে এখান থেকে লিড জেনারেট করে সেখান থেকে সেল জেনারেট করতে পারে। আবার একইভাবে যদি আমরা কন্টেন্ট মার্কেটিং এর কথা চিন্তা করি, দ্যাট ইজ বিকামিং ভেরি পপুলার, হ্যাঁ। এটা ইউটিউব হতে পারে, ইউটিউবে প্রচুর কন্টেন্ট তৈরি করে সেখান থেকে ফলোয়ার বেস ক্রিয়েট করে সেখান থেকেও কিন্তু ওই কাজ উইন করা পসিবল, হ্যাঁ। সো এখানে হয়তো একটু মার্কেটিং স্কিল ডেভেলপ করতে হবে, যে কোন কন্টেন্টের সাথে কোন সার্ভিসটা সেল করা যায়, অথবা আমার এজেন্সির এই সার্ভিসটা সেল করার জন্য আমার কি ধরনের কন্টেন্ট প্ল্যানিং হওয়া উচিত। সো দেয়ার আর মানে হান্ড্রেডস অফ এরিয়াস যেখান থেকে ক্লায়েন্ট পাওয়া সম্ভব, বাট ওই যেটা হচ্ছে যে ছোটাছুটি করা যাবে না। ইফ আই এম এ নিউ এজেন্সি, আমার ইমিডিয়েট রেসপন্স আসতে পারে মার্কেট প্লেস থেকে, বাট লং রানে আই নিড টু মানে কিপ ফোকাসিং অন ডেভেলপিং ডিজিটাল মার্কেটিং স্কিল or hiring a digital marketer, keep focusing on SEO, keep focusing on communication skill, content creation. So এই জায়গাগুলোতে স্কিল ডেভেলপ করা গেলে অথবা স্কিলড পিপল টিমে অনবোর্ড করা গেলে ক্লায়েন্ট অ্যাকুইজিশন ব্যাপারটা প্রসেসটা সহজ হয়ে যায়।
রাইট, অনেক চমৎকার চমৎকার ইনফরমেশন আমরা পাচ্ছি। গাইজ, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করে রাখতে পারেন, আমরা কোয়েশ্চেনগুলোতে আসবো একটু একটু করে। বাট তার আগে আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই। আমাদের সাথে নাহিদ ভাই অনেকে আছেন যারা হচ্ছে বাংলাদেশ মার্কেটে কাজ করছেন, বাংলাদেশ মার্কেট ভিত্তিক লাইক ই কমার্স, এফ কমার্স করছেন, বা এই সমস্ত কোম্পানিগুলোকে সার্ভিস দিতে মোর ইন্টারেস্টেড। তারা হয়তো মার্কেট প্লেসটা, যেমন আমরা জানলাম যে গ্লোবাল মার্কেটের জন্য তো এরকম অনেক মার্কেট প্লেস আছে, বাট বাংলাদেশে ভিত্তিক কিন্তু আসলে কোনো এরকম মার্কেট প্লেস নাই। যদি আপনি বিডি জবস এর কথা বলছেন, বাট দে আর ফর ইন্ডিভিজুয়ালস। সো ইন দ্যাট কেস আউটরিচিংটা কেমন হতে পারে? যদি সে তার এজেন্সির একটা পোর্টফোলিও বা রেডি করে যদি বিভিন্ন ব্র্যান্ড গুলোকে বা অন্য এফ কমার্স গুলোকে যদি আউটরিচ করে, সেটা আপনার কি মনে হয় কেমন হতে পারে বাংলাদেশ মার্কেটের ক্ষেত্রে আর কি, বাংলাদেশি কোম্পানি অ্যান্ড বাংলাদেশি ক্লায়েন্ট? আউটরিচিং আসলে বাংলাদেশ এবং গ্লোবাল দুই মার্কেটেই কাজ করে, হ্যাঁ, বাট এখানে ডিপেন্ড করে আমি যখন আউটরিচ করছি আমি কমিউনিকেশনটা কিভাবে করছি। ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করে আউটরিচিং করার সময় এমন একটা ওয়েতে আউটরিচিং করে বা এমন একটা ওয়েতে সে মেইলটা পাঠায় বা মেসেজটা পাঠায় যেটা দেখলে আসলে মানে সাথে সাথে ডিলিট করে ফেলতে ইচ্ছা করে, হ্যাঁ। লাইক হচ্ছে গিয়ে মানে ইটস ভেরি সেলসি, হ্যাঁ, মানে ওই কপি রাইটিং এর প্রচুর দুর্বলতা আছে। সো এইভাবে আউটরিচিং করলে খুব একটা রেসপন্স আসবে না। মানে যেটা হয় আর কি, যে আমি যদি 10,000 মানুষকে র্যান্ডম মেইল করি, হয়তো একটা দুটা প্রজেক্ট আমি পেয়ে যেতে পারি, বাট দ্যাট ইজ নট মানে দ্য রাইট ওয়ে টু মুভ ফরওয়ার্ড। সো এই ক্ষেত্রে আউটরিচিং কাজ করবে, বাট বিজনেসের ধরনের উপর নির্ভর করবে। যে যদি এমন হয় যে আমি যেই সার্ভিসটা দিচ্ছি এবং এই সার্ভিসটার কাস্টমার লাইফ টাইম ভ্যালু হচ্ছে অনেক লম্বা, হ্যাঁ, যে আমার লম্বা সময় কাজ করার স্কোপ আছে, তাহলে সেই ক্ষেত্রে বেটার হচ্ছে তাকে আউটরিচ করার আগে তার বিজনেস সম্পর্কে একটু স্টাডি করা, তার পেইন পয়েন্টটা খুঁজে বের করে হাইলাইট করা, এবং ছোট একটা শর্ট অ্যান্ড ক্রিস্প মেল মানে পাঠানো, যেটা যাতে টেমপ্লেট মনে না হয়, হ্যাঁ। যে ওই আমি এরকম অনেক মেল পাই যে ধরেন একজন মানুষ খুব ভালো গ্রাফিক ডিজাইন করতে পারে, আমরা কিছুদিন আগে হচ্ছে কি ওই গ্রাফিক ডিজাইনের জন্য পোস্ট দিয়েছিলাম। সো একটা মেল পেয়েছি, সে বাংলাদেশের মনে হয় 15-20টা ডিজিটাল মার্কেটিং এজেন্সির ইমেল অ্যাড্রেস কালেক্ট করছে, এবং কালেক্ট করে সবাইকে একটা ইমেলে রেখে একটা কপি পেস্ট হচ্ছে গিয়ে একটা মেল করে দিছে আর কি, যে আমি গ্রাফিক ডিজাইন পারি এটা এটা এন্ড হায়ার মি, হ্যাঁ। মানে মেইলের শুরু, এন্ডিং, বডি কোনো কিছুর সাথে কোনো কিছুর হারমোনি নাই, হ্যাঁ, মানে কোনো সিনার্জি নাই, মানে দেখলে আপনার হাসিও পাবে, মেজাজও খারাপ লাগবে আর কি। তো এইভাবে আউটরিচিং করলে অ্যাকচুয়ালি কাজ করবে না। যদি গ্রাফিক ডিজাইনের এন্ট্রি চিন্তা করি, একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে তার নেক্সট 3 বছর কাজ করার স্কোপ আছে, 5 বছর কাজ করার স্কোপ আছে। সো এই 5 বছর কাজ করার যদি স্কোপ থাকে, এবং আমি যদি ধরে নেই খুবই লোয়েস্ট বাংলাদেশ মার্কেটে যেটার নিচে পেমেন্ট হয় না, আমি ধরে নিচ্ছি আমাদের কোম্পানি থেকে তার 10,000 টাকা রেভিনিউ জেনারেট করার একটা স্কোপ আছে, আমি একদম কমায় ধরতেছি, হ্যাঁ। তাহলেও কিন্তু হচ্ছে কি 1,20,000 টাকা বছরে, এবং 5 বছরে এটা হচ্ছে 6 লাখ টাকা। তাহলে তার একটা এজেন্সির কাছ থেকে 6 লাখ টাকার বিজনেস জেনারেট করার স্কোপ আছে। এটার জন্য তার অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট সেই এজেন্সি সম্পর্কে স্টাডি করে, পেইন পয়েন্ট বের করে সুন্দরভাবে গুছিয়ে একটা মেইল লেখা উচিত ছিল। সো এইভাবে যদি আমরা আউটরিচিং করি তাহলে কাজ করবে না। আউটরিচিং করলেও আমাদেরকে খুব প্ল্যান ওয়েতে ফানেলিং করে, হ্যাঁ, যে আমি হ্যাঁ ফার্স্ট মেইলকে আমি তাকে বলবো ভাই আমার কাছ থেকে লাখ লাখ টাকার প্রোডাক্ট কেনেন বা সার্ভিস কেনেন, হ্যাঁ। ফার্স্ট মেইলটা কেমন হবে, সেকেন্ড মেইলটা কেমন হবে, মেইলের রিপ্লাই না পেলে আমার ফলো আপ মেইলটা কেমন হবে, হ্যাঁ। অনেকে দেখা গেছে যে ওই ফলো আপ মেইলে শুধু লেখা শুরু করে আর কি, হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি আপডেট ফর মি। সো এমন ভাবে সে আপডেটটা জানতে চায়, মনে হচ্ছে যে মানে হি ইজ আওয়ার ক্লায়েন্ট, আমরা রিপোর্ট পাঠাতে দেরি করছি, সো হি ইজ অ্যাকচুয়ালি লুকিং ফর দ্য আপডেট। তো এই জায়গাগুলো থেকে আসলে বের হতে হবে, ওই কিছু কপি রাইটিং স্কিল ডেভেলপ করতে হবে, যে কোন ওয়ার্ড ইউজ করব, কিভাবে ইউজ করব, তাহলেই দেখা যাচ্ছে আউটরিচিং থেকে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। এই পয়েন্টে নাইট একটা কোশ্চেন আসছে আর কি, যে ফানেলের ব্যাপারে যদি একটু বলতেন। রাকিবুল ভাই জিজ্ঞেস করছে যে আমরা যে ফানেলের কথা বলছি, সো ফানেলিংটা কিভাবে হতে পারে, কিভাবে আউটরিচিং করলে বা কিভাবে বললে আর কি আমরা পরবর্তীতে ক্লায়েন্ট কনভার্ট করতে পারি? ওকে, সো মার্কেটিং এ বা যে কোনো জায়গাতে ফানেলিং হোক বা যে কোনো কন্টেন্টে সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কাস্টমারের মতো করে ভাবার চেষ্টা করব, হ্যাঁ। সো আমি ধরে নিচ্ছি আমি একটা মানুষকে মেল পাঠাবো, আমি যখন তাকে মেল পাঠাচ্ছি মেবি হি ইজ বিজি উইথ অ্যানাদার প্রজেক্ট, অথবা হি ইজ ইন এ ভ্যাকেশন, হ্যাঁ, অথবা হি ইজ ওয়ার্কিং অন সাম আদার প্রায়োরিটি। সো আমার হাতে খুব অল্প সময় আছে তার অ্যাটেনশন গ্র্যাব করার, যে আমি যদি এমন একটা মেল পাঠাই যেটা দেখে সে ডিলিট করে দিবে, মেবি আমার সেকেন্ড মেল, থার্ড মেল, ফোর্থ মেল সে না দেখেই ডিলিট করে দিবে।
সো আমাদের যেটা করতে হবে, আমি তার কাছে কমপ্লিটলি আননোন, হ্যাঁ, মানে সে চেনেই না। সো আমার মানে প্রথমে কি দিতে পারি, যেটা দিলে তার কিউরিওসিটি ক্রিয়েট হবে এন্ড হি উইল লুক মাই এজেন্সি ওয়েবসাইট অথবা লিঙ্কডইন প্রোফাইল, হ্যাঁ। এবং আস্তে আস্তে হচ্ছে কি আমি তাকে ওই মানে আমার যেটা গোল, তার কাছে আমার এজেন্সি সার্ভিস সেল করা, আমি ওই জায়গাটাতে চলে যাব। সো ফানেলিং বলতে আমরা যেটা মানে বুঝাই সেটা হচ্ছে আপনি মানে একটা জিনিস চিন্তা না করে যে আমি তার কাছে একটা মেল পাঠাবো, জাস্ট এভাবে চিন্তা না করে আমি তার কাছে আমার সার্ভিস সেল করতে চাই। আমি আমার সার্ভিস সেল করার জন্য তাকে কয়টা মেল পাঠাবো, ফার্স্ট মেল কেমন হবে, সেকেন্ড মেল কেমন হবে, সে যদি রিপ্লাই দেয় তাহলে কেমন হবে, রিপ্লাই না দিলে আমার সেকেন্ড মেল কেমন হবে, সেকেন্ড মেলে রিপ্লাই না দিলে থার্ড মেল কেমন হবে, এই পুরো জিনিসটাকে প্রি প্ল্যান করা। হ্যাঁ, আপনি একটা মানুষকে যদি চিন্তা করেন, একজন অপরিচিত মানুষ, সে এসে আপনার কাছে কোনো কিছু বিক্রি করতে চাচ্ছে, হ্যাঁ, ইউ উইল বি মানে লাইক আপনি বিরক্ত হবেন, বিকজ পৃথিবীর কেউ সেলসম্যান পছন্দ করে না, হ্যাঁ, কেউ সোল্ড হইতে চায় না যে সে এসে আমার কাছে বিক্রি করে দিয়ে চলে গেল। সো আননোন একটা মানুষ, আমার একটা প্ল্যান থাকবে, ফার্স্ট মেলে আমি এমন কিছু দিব যেখানে তার একটা গুড ফিলিং হবে রাদার দেন মানে ব্যাড ফিলিং। সো এখানে এমন কি হতে পারে, কিভাবে আমি নিজেকে ইন্ট্রোডিউস করব, ইন্ট্রোডিউস করার পরে সেকেন্ড মেইলটাতে আমি কিভাবে তার লাইফে ভ্যালু অ্যাড করব, থার্ড মেইলটাতে কিভাবে তার লাইফে ভ্যালু অ্যাড করব, ফোর্থ মেইলে কিভাবে আমি আমার সার্ভিসটা তার কাছে অফার করব, ফিফথ মেইলে সে যদি সার্ভিস অফারের পরে কমিউনিকেট না করে তাহলে আমি তাকে কিভাবে ফলো আপ দিব। এই যে পুরো প্রসেস, হ্যাঁ, এটা কিন্তু শুধু মেইল হবে তাও কিন্তু না, আপনি মেইলের সাথে ফেসবুক রিটার্গেটিং করতে পারেন। আপনার ফার্স্ট মেইলে যখন আপনি আপনার এজেন্সির লিংক শেয়ার করছেন, আপনার ফেসবুক পিক্সেল যদি আপনার সাইটে থাকে, সো সে যখন আপনার ওয়েবসাইট ভিজিট করবে, হ্যাঁ, তখন কিন্তু আপনি তাকে ফেসবুকে রিটার্গেটিং অ্যাড দেখাতে পারবেন, হ্যাঁ, সেখান থেকে আপনি তাকে তার আপনার ইউটিউব চ্যানেলে পাঠাতে পারেন। সো ইট নিডস সাম এক্সপেরিয়েন্স। মানে ফানেলিং বলা অনেক সহজ, আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, বাট ফানেলিং সম্পর্কে জানতে হলে আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হবে, বিকজ দিস ইজ এভরিথিং ইন ডিজিটাল মার্কেটিং। ইজ অ্যাকচুয়ালি এভরিথিং, যেটা আপনার এজেন্সিকে কন্টিনিউয়াসলি ক্লায়েন্ট দিয়ে ওভারফ্লো রাখতে পারবে। বাট ফানেলিং যদি আপনার না হয়, ইউ উইল স্টিল গেট সাম ক্লায়েন্ট, বাট আপনার বিজনেসের সেই যে লেভেল অফ গ্রোথ আপনি এক্সপেক্ট করছেন, এটা ফানেলিং ছাড়া সম্ভব না। সো ওকে, সো আমরা হচ্ছে এই পর্যায়ে আমরা একটু কোয়েশ্চেন নিব। অনেকগুলো কোয়েশ্চেন আমাদের জমে গিয়েছে এখানে। তৌহিদ ভাই বলেছেন টু মাস্টারমাইন্ড, থ্যাংক ইউ ভাই। শিপন ভাই বলেছেন যে কমিউনিকেশন স্কিল লার্ন করব কিভাবে ফর মাই এজেন্সি। আমরা যদি একটু সংক্ষেপে এটা একটু বলি আর কি, নাহিদ ভাই, কমিউনিকেশন স্কিল কিভাবে ডেভেলপ করবে? আচ্ছা, কমিউনিকেশন স্কিল ডেভেলপ মানে যে কোনো স্কিল ডেভেলপ করার আসলে অনেকগুলো ওয়ে আছে, হ্যাঁ। সো এবং সবগুলোকে কম্বাইন করেই করতে হয়। সো প্রথমেই হচ্ছে আপনার যা মানে মনে হয় যে এই ভদ্রলোকের বা এই ভদ্র মহিলার কমিউনিকেশন স্কিল অনেক ভালো, তাহলে আপনি তাদেরকে অবজার্ভ করেন, হ্যাঁ, যে তারা একটা সিচুয়েশনে কিভাবে কমিউনিকেট করছে, হ্যাঁ, একটা কথাকে সে কিভাবে বলছে। তো এটা হতে পারে একটা ওয়ে, যে আপনার যাকে মনে হয় তার কমিউনিকেশন স্কিল অনেক ভালো, আপনি তাকে ফলো করেন, হ্যাঁ, বোঝার চেষ্টা করেন সে এই সিচুয়েশনটা এইভাবে কেন, এই কথাটা সে এইভাবে কেন বললো, ওইভাবে কেন বললো, এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন স্কিলের উপরে অনেক ভিডিও আছে ইউটিউবে, অনেক আর্টিকেল আছে, এই আর্টিকেল এবং এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে আপনি দেখতে পারেন। থার্ড হচ্ছে কমিউনিকেশন স্কিল তো আসলে অনেক কিছু, যেটার মধ্যে হচ্ছে ভার্বাল, নন ভার্বাল, হ্যাঁ, এবং আমি কথা বলতেছি, এটা একটা কমিউনিকেশন। আবার ধরেন আমি কথার মধ্যে একটু হাসতেছি, এটাও একটা কমিউনিকেশন, হ্যাঁ। সো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের লিখা, আমাদের কথা, প্রত্যেকটা জিনিস হচ্ছে কমিউনিকেশন। আমি আমার মেসেজটা আমি আপনার মধ্যে বা আপনাদের মধ্যে আমি ট্রান্সফার করছি আর কি, এটাই হচ্ছে কমিউনিকেশন। সো কমিউনিকেশনে যেই মানে ইস্যুস গুলো হয় বা যেই মিস্টেক গুলো আমি দেখেছি মানুষের মধ্যে, এবং কিছু কিছু কমিউনিকেশনের মানে আসলে ইমপ্রুভমেন্টের তো শেষ নাই। সো আমাদের বা আমার নিজেরও অনেক জায়গাতে হয়তো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হচ্ছে বা হবে, হ্যাঁ। সো যেটা হয় যে কিছু রাইট ওয়ার্ড আছে, হ্যাঁ, আপনি এটার উপরে অনেক আর্টিকেল পাবেন, যে কোন ওয়ার্ড গুলোর আসলে মিনিং কি। যেমন ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশে আমরা একটা ওয়ার্ড প্রচুর ইউজ করি, সেটা হচ্ছে রিসেন্টলি আমি কক্সবাজার যাব, হ্যাঁ। এখন রিসেন্টলি মানে কিন্তু হচ্ছে নেয়ার পাস্ট, হ্যাঁ, রিসেন্টলি কিন্তু ফিউচার হয় না, কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ নেয়ার ফিউচার হিসেবে মানে সুনের অল্টারনেট হিসেবে রিসেন্টলি ইউজ করি। আবার আমরা একটা ওয়ার্ড ইউজ করি অনেক, ইস্যু, যে আমাদের এই ইস্যু সেই ইস্যু। ইস্যু এবং কনসার্ন, হ্যাঁ, দুইটা ওয়ার্ডের মিনিং কিন্তু কমপ্লিটলি দুই রকম। তারপরে ধরেন হচ্ছে গুড নিউজ, এই গুড নিউজ শব্দটা মানুষ খুব পছন্দ করে, হ্যাঁ, যে গুড নিউজ ইজ দ্যাট। তারপরে হচ্ছে মাই কনসার্ন, হ্যাঁ,
ইফ দিস দেন দ্যাট, এরকম অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আপনার অনেক প্রবলেম সলভ করে দিতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনি যদি একটু স্টাডি করেন, রাইট ওয়ার্ড, কোন সময় কোন ওয়ার্ডটা আমি ইউজ করব, কখন একটা মানুষ আপনাকে জিজ্ঞেস করলো ভাই কেমন আছেন, হ্যাঁ, এবং আপনি বললেন ভালো, এবং আপনার চেহারা হচ্ছে খুব গুরু গম্ভীর, হ্যাঁ, মানে মনে হচ্ছে আপনার মেজাজ খারাপ হচ্ছে, ইভেন ইউ সেড দ্য রাইট ওয়ার্ড ভালো, বাট ইট উইল হ্যাভ এ ব্যাড ফিলিং। হ্যাঁ, আপনি যদি তখন ভালো বলার সময় মুখে একটু হাসতেন, ইট ওয়াজ মানে মানে ইট উইল গিভ দ্য গুড ফিলিং, হ্যাঁ, যে ওয়াও, একটা ফিলিং আসবে। সো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য স্টাডি করা যেতে পারে, তারপরে হচ্ছে অবজার্ভ করা যেতে পারে হোয়াট আদার্স আর সেইং, হ্যাঁ, এবং হচ্ছে কমিউনিকেট করতে হবে। মানে আমরা একটা কথা বলার পরে আমরা রিঅ্যাকশন দেখে চিন্তা করতে পারি আমি ভুল কোথায় বললাম, বা এই কথাটা কি আরেকটু অন্যভাবে বলা যেত কিনা। হ্যাঁ, আমি হয়তো মিস্টার এ কে এইভাবে বলেছি, মিস্টার বি কে আমি আরেকভাবে বললাম। আমি একটা মানে মজার একটা এক্সাম্পল দিই, জাস্ট মনে পড়লো। আমার বাসা থেকে অফিসের রিক্সা ভাড়া হচ্ছে 30 টাকা। তো আমি যেটা দেখেছি যে মোস্ট অফ দ্য টাইম রিক্সাওয়ালা 40 টাকা বা 50 টাকা চায়। তো 30 টাকা হচ্ছে রিয়েল ভাড়া। সো আমি যখন আগে বলতাম যে ভাই 30 টাকা যাবেন, হ্যাঁ, সো অনেক রিক্সাওয়ালাই হচ্ছে গিয়ে যাবে না, হ্যাঁ, বসে থাকতো। সো আমি এখন যখন তাকে বলি যে ভাই 30 টাকা যাবেন, আমি ডেইলি যাচ্ছি, এটা আমার বাসা, ওইটা আমার অফিস, হ্যাঁ, জাস্ট এটা আমার বাসা, এটা আমার অফিস, আমি ডেইলি যাচ্ছি, এই কথাটা যখন থেকে আমি অ্যাড করা শুরু করেছি, আই হ্যাভ সিন মানে ড্রাস্টিক্যাল চেঞ্জ। হ্যাঁ, যে বলছে 40 টাকা বা 50 টাকা বলছে, আমি 30 টাকা বলছি, এবং বলার পর আমি হাসি দিয়ে বলছি ভাই এটা আমার বাসা, এটা আমার অফিস, আমি ডেইলি 30 টাকা দিয়ে যাই। সে বলে আসেন ওঠেন। হ্যাঁ, তো এই যে আমি বলতেছি বাসা এন্ড অফিস, তো এটা তাকে কনফিডেন্স দিয়েছে আর কি, হ্যাঁ, যে আসলেই আমি 30 টাকা দিয়ে যাই, এবং এটা ট্রু, মানে এমন না যে আমি মিথ্যা কথা বলতেছি। তো এই যে একটা টেস্ট, হ্যাঁ, আমি এতদিন বলতাম যে সে বলতো 50 টাকা, আমি বলতাম 30 টাকা, সে বসে থাকতো, আমি সামনে অন্য রিক্সা দেখতাম। এই একটা এক্সট্রা লাইন লাগানোর পরে আমি দেখেছি যে আগে যদি 5টা রিক্সা কে বললে একটা রিক্সা রাজি হতো, এখন মেবি ফার্স্ট রিক্সায় রাজি হয়ে যায়, অথচ সর্বোচ্চ মানে 2টাকে বললে একটা রাজি হয়। তো এই যে ড্রাস্টিক্যাল চেঞ্জ কনভার্সন রেটে, যেটা আমরা ওই সেলস এর ইন্ডিয়া আমরা কনভার্সন রেট বলি, হ্যাঁ, তো এটা কিন্তু ওই কিছু টেস্ট করলে চলে আসে আর কি, হ্যাঁ, যে আমরা কোন ওয়ার্ডটা বলছি, কেন বলছি। আপনি যার সাথে কমিউনিকেট করছেন তার ইন থেকে চিন্তা করেন। কমিউনিকেশন কিন্তু সবচাইতে মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনি কি বলছেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আপনি কিভাবে বলছেন এটা ম্যাটার করে। আপনি এমন একজন মানুষের সাথে কথা বলতেছেন, ধরেন একজন লোক যিনি হচ্ছে গিয়ে লাইক ইংরেজি বোঝে না, হ্যাঁ, এবং আপনি যদি মনে করেন যে কমিউনিকেশন স্কিল মানে তার সামনে প্রচুর ইংরেজি বলতে হবে, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। হ্যাঁ, আবার আরেকটা মজার এক্সাম্পল দেই। আমি কিছুদিন আগে চিটাগাং থেকে আসছি। সো আমি রিক্সায় উঠেছি, একটু রাতে রিক্সা দিয়ে ঘুরবো। সো রিক্সাওয়ালা এমন জোরে চালাচ্ছে, হ্যাঁ, যে আমি মানে রিক্সাতে ঘুরবো আর মানে কথা বলবো কি আমার সাথে যিনি ছিলেন, হ্যাঁ, ভয়ে একদম রিক্সা ধরে বসে থাকতে হচ্ছে আর কি, হ্যাঁ, যে মানে রিক্সাতে গল্প করতে করার জন্য বের হইছি, গল্পই করা যাচ্ছে না। সো আমি রিক্সাওয়ালাকে বললাম যে ভাই আচ্ছা। একটু ঘুরতে বের হইছিলাম, ওই মানে আমরা একটা জায়গা পর্যন্ত গিয়ে আবার ব্যাক করবো, মূল উদ্দেশ্য হচ্ছে ঘোরা, রিক্সা থেকে নামবো না, যে রিক্সা দিয়ে একটু ঘুরতে বের হইছিলাম, যে গল্প করবো রিক্সায় বসে, বাট আপনি যেই গতিতে চালাচ্ছেন মুখ দিয়ে কথা বের হচ্ছে না। হ্যাঁ, যে কখন রিক্সা থেকে পড়ে যাই। আর চিটাগাংয়ের রিক্সা হচ্ছে এমনিতেই অনেক ছোট। হ্যাঁ, সেই কথা বলার পরে ওনার রিক্সা চালানোর পুরো মানে গতি চেঞ্জ হয়ে গেছে। এবার উনি সুপার স্লো। হ্যাঁ, এবার মনে মনে বলতেছি যে আরেকটু এত স্লো না চালালেও হবে, আপনি আরেকটু জোরে চালান। হ্যাঁ, মনে মনে বলি নাই। সো আপনি অলওয়েজ আপনি কার সাথে কমিউনিকেট করছেন, আপনি যদি তার সাইকোলজি বুঝতে পারেন এবং সেভাবে কমিউনিকেট করেন, দেন ইউ উইল সি মানে মাচ বেটার রেজাল্ট দেন হোয়াট ইউ আর সিইং রাইট নাও। রাইট। সো আমরা আমাদের ডে টু ডে লাইফ থেকেও আমরা কমিউনিকেশনের অনেকগুলো এক্সাম্পলস এবং অনেকগুলো বিষয় শিখলাম। সো আমরা ইভেন আমি মনে করি যে আমরা যে ফেসবুক এখন দেখতেছি, হ্যাঁ, সো আপনি কিভাবে স্ট্যাটাস দিলে আপনার ফ্রেন্ডরা হচ্ছে বেশি লাইক দিচ্ছে, বা আপনি কিভাবে কথা বললে আপনার বন্ধুরা, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অর এনিওয়ান আপনাকে ভালো মতো লিসেন করতেছে, এটা আপনাকে জানতে হবে আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আপনি যদি আপনার মধ্যে কনফিডেন্সটা কম থাকে, যে হ্যাঁ আমার মধ্যে কমিউনিকেশন স্কিলের একটু ঘাটতি আছে, তাহলে আমার মনে হয় ওই টপিকটা সম্পর্কে একটু স্টাডি করে নিলে, লেটস সে আমি এখন আমি খেলা দেখি না, এখন আমার ফ্রেন্ডরা প্রচুর খেলা দেখে, এখন আমি এমন একটা সার্কেলে গেলাম যারা শুধু খেলাধুলা নিয়ে কথা বলতেছে,
ওখানে আমি কোনো কন্ট্রিবিউট না করতে পারলে কিন্তু আমার কেউ পাত্তা দিবে না। সো আমি যদি একটু স্টাডি করে যাই যে এটলিস্ট লাস্ট ম্যাচে কি হয়েছিল, ২-৪টা কথা যদি আমি ওদের মাঝখানে বলতে পারি তাহলে কিন্তু ওরা আমাকে ওদের আড্ডার মধ্যে ইনক্লুড করবে এবং কমিউনিকেশনটা কিন্তু স্মুথলি হবে। সো ইন দ্যাট কেস আমার মনে হয় যে আপনি কত কনফিডেন্সের সাথে কমিউনিকেট করবেন সেটার জন্য কিন্তু আপনার ওই ডোমেইন নলেজটা, ওই জিনিসটা জানাটাও আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমরা বেশ কিছু জিনিস জানতে পারছি অ্যান্ড গাইজ আপনাদের কোয়েশ্চেন থাকলে করে ফেলেন। আমরা বেশ কিছু কোয়েশ্চেনও পাচ্ছি। আর যদি আমরা একটু ফাস্ট যাবো যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে। সো একটু কুইক কিছু কোয়েশ্চেন নিব এবং হচ্ছে আপনি একটু কুইকলি সংক্ষেপে একটু অ্যান্সার দিবেন। একজন কোয়েশ্চেন করেছে যে উনি এজেন্সি করতে চাচ্ছেন গ্রাফিক ডিজাইন প্লাস লোগো ডিজাইন, টি-শার্ট ডিজাইনের উপরে, মেইনলি গ্রাফিক্স এর উপরে বেসিক্যালি। এখন ক্লায়েন্ট কিভাবে পাবো, এটা আমরা অলরেডি কভার করেছি। গ্লোবাল এজেন্সি থেকে পেমেন্ট গেটওয়ে ইউজ করা যায়, এটা একটু জানতে চাচ্ছেন আর কি। পেমেন্ট রিসিভ করবে কিভাবে যদি উনি গ্লোবালি কাজ করেন? নূর ভাই কোয়েশ্চেনটি করেছেন। আচ্ছা, গ্লোবালি কাজ করার আমি যদি ধরে নিই যে আপনার বাংলাদেশের এন্টিটি মানে গ্লোবাল এন্টিটি নাই, তাহলে হচ্ছে কয়েকটা মানে পেমেন্ট গেটওয়ে আছে যারা হচ্ছে গিয়ে আমাদের এই জায়গাটাতে হেল্প করতে পারে। আপনার যদি কাজটা অনেকটা ওই এরকম হয় যে ক্লায়েন্ট আপনাকে বড় বড় অ্যামাউন্টের পেমেন্ট করবে, লাইক ধরেন $50, $50 ইজ নট বিগ, বাট আমি তাও এক্সাম্পল দিচ্ছি, ধরেন $100, $200, $300, $1000, $2000, সেক্ষেত্রে আপনি ইজিলি পেওনিয়ার ইউজ করতে পারেন। হ্যাঁ, ওই পেওনিয়ার দিয়ে আপনি ক্লায়েন্ট তার ক্রেডিট কার্ড থেকেও পে করতে পারবে, তার পেওনিয়ার অ্যাকাউন্ট থেকেও পে করতে পারবে, আবার তার ব্যাংক থেকেও পে করতে পারবে। যদি আপনার বিজনেসের ধরনটা এমন হয় যে প্রচুর রিকারিং ক্লায়েন্ট, হ্যাঁ, যেটা হচ্ছে ছোট একটা সার্ভিস, এটাও সেম $20, $10, $50, $100, $200 হতে পারে, বাট রিকারিং প্রত্যেক মাসেই পেমেন্ট আসে। সেই ক্ষেত্রে আপনি টু চেক আউট ইউজ করতে পারেন, অথবা প্যাডেল ইউজ করতে পারেন, অথবা ফাস্টপিং ইউজ করতে পারেন। এই তিনটা প্ল্যাটফর্মই বাংলাদেশ মার্কেটের জন্য দেয়ার ওকে, মানে তারা অ্যাকসেপ্ট করে। যদিও মানে মাথায় রাখতে হবে যে আপনি যখন এই ধরনের পেমেন্ট গেটওয়ে ইউজ করতেছেন তারা কিন্তু আপনার ওয়েবসাইট দেখবে। সো আপনি আপনার ওয়েবসাইটটা কমপ্লিটলি রেডি করে তারপরেই এই পেমেন্ট গেটওয়ে গুলোতে মানে অ্যাপ্লাই করবেন, বিকজ তারা আপনার ওয়েবসাইট দেখে যদি কনফিডেন্স পায় যে আপনার বিজনেসটা লিগ্যাল, আপনার বিজনেস এলিজিবল, আপনি কোনো স্পামি বা ফ্রডেন্ট অ্যাক্টিভিটিসের সাথে কানেক্টেড নাই, সেক্ষেত্রেই হচ্ছে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে। বাট ইজিয়ার সলিউশন হচ্ছে পেওনিয়ার। রাইট, ওকে। অ্যানাদার কোয়েশ্চেন হচ্ছে আশিক আহমেদ শামিন থেকে যে নিউ এজেন্সি হিসাবে লোকাল স্টার্ট করা উচিত হবে নাকি ফার্স্ট থেকে ইন্টারন্যাশনাল ফোকাস করা যাবে? এটা আসলে ডিপেন্ড করে আপনার বিজনেস প্ল্যানের উপরে। আপনার যদি মনে হয় যে গ্লোবাল মার্কেটে আপনার সেই ক্যাপাবিলিটিস আছে, হ্যাঁ, যে প্রত্যেকটা জিনিসেরই তো ধরেন ওই আমরা অ্যাজ এ বাংলাদেশি বাই বর্ন আমাদের কিন্তু কিছু অ্যাডভান্টেজ আছে বাংলাদেশে। আপনি ক্লায়েন্টের সাথে ইজিলি ওভার দ্য ফোন কমিউনিকেট করতে পারতেছেন, সেম টাইম জোন, হ্যাঁ, সেম ল্যাঙ্গুয়েজ, কালচারাল ডিফারেন্সেস নাই, ইভেন কালচারাল ব্যাপারগুলো আপনি জানেন। সো বাংলাদেশে স্টার্ট করাটা কম্পারেটিভলি ইজিয়ার হবে। বাট বাংলাদেশের আবার ওই যেহেতু বাংলাদেশি কারেন্সিতেই পেমেন্ট হবে, তো সেই ক্ষেত্রে আবার আপনার ওই ইন টার্মস অফ রেভিনিউ, এটার হচ্ছে কি ধরেন ইউএসএ তে যদি আপনার 10টা ক্লায়েন্ট থাকে, আপনার রেভিনিউ যদি $1000 হয়, বাংলাদেশে 10টা ক্লায়েন্ট থাকলে মেবি আপনার রেভিনিউ হবে হচ্ছে $400, হ্যাঁ, বা ধরেন $500। সো গ্লোবাল মার্কেটে অপরচুনিটিস বেশি, কম্পিটিশনও বেশি। সো আপনি যদি সেভাবে কনফিডেন্ট থাকে দেন ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই গ্লোবাল মার্কেট। আর যদি মনে করেন যে না, লেটস স্টার্ট উইথ বাংলাদেশ মার্কেট ফার্স্ট, হ্যাঁ, টিমের, কারণ এখানে অনেকগুলো জিনিস চলে আসবে, টিম বিল্ড আপ, টিমকে মেনটেন করা, টিমকে ট্রেন আপ করা। সো লেটস স্টার্ট উইথ বাংলাদেশ মার্কেট, ইউ ক্যান ডু দ্য সেম অ্যাজ ওয়েল। রাইট, ওকে। সো একটা আমার থেকে একটা কোয়েশ্চেন যে লাইক এরকম আমি নিজেও পাই যে অনেক সময় মানে যেটা দেখেছি আমি একটা ড্রব্যাকস, যে যখন কেউ নতুন স্টার্ট করতে চায় এজেন্সি টাইপের, তখন দেখা যাচ্ছে সে সব সার্ভিস দিতে চায়, লাইক একদম ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, অ্যাডভার্টাইজমেন্ট সবকিছুই সে করতে চায়, কিন্তু সে একাই। সে বলে যে আমরা, কিন্তু সে একাই আসলে উই, আর হচ্ছে বলে আর কি যে আমরা হচ্ছে এই সার্ভিস দিয়ে থাকি। সো এইটা কতটুকু ভালো, অথবা এটার এগেইনস্টে যদি আমরা বলি যে ন্যারো ডাউন করে ফোকাস কোন একটা পার্টিকুলার স্কিলের উপর যদি স্কিল সেট হয়, সেটা কতটুকু ভালো, মানে কোনটা আপনি রেকমেন্ড করেন, কোনটাতে যাওয়া ভালো হয় এজেন্সির জন্য? আপনি যেটা বলেছেন এটা তো করাই যাবে না, হ্যাঁ, মানে এটা হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। এখন প্রবলেম যেটা হয় যে অ্যাজ এ এজেন্সি বা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টকে না বলা অনেক কষ্ট আর কি। হ্যাঁ, সামওয়ান ইজ সেইং যে ক্যান ইউ রাইট এ কন্টেন্ট ফর মি, হ্যাঁ, আই উইল গিভ ইউ লাইক ফর এক্সাম্পল $50। ইটস ভেরি ডিফিকাল্ট টু সে যে না ভাই আমি তো কন্টেন্ট লিখি না। ইটস ইজি টু সে হ্যাঁ আমি পারবো। তো এখানে মেজর প্রবলেমটা এখানেই হয় যে আমরা না বলতে পারি না, এবং এটা সবার ক্ষেত্রেই ঘটে, শুরুর দিকে বেশি ঘটে এটা আর কি।
সো আপনি যদি স্মার্টলি চিন্তা করেন, তাহলে স্মার্টলি চিন্তা করলে ইউ শুড সে নো। হ্যাঁ, আপনি একটা বা দুইটা জায়গাতে স্টিক থাকেন, এবং ওই একটা দুইটা জায়গাতে হয় কি অনেক সময় যেটা অনেক ব্রডার থাকে আর কি। হ্যাঁ, যে অনেক কিছু আপনি ডানে বামে রেগুলার অনেক অপরচুনিটিস পাবেন, বাট আপনারা দেখবেন যে সেল হবে না অথবা গ্রোথ হবে না। আবার যে অপরচুনিটিসটা অনেক ছোট, হ্যাঁ, যেমন ধরেন ফর এক্সাম্পল আমি আবার যদি রিয়েল লাইফের এক্সাম্পল দিই, আমি আর বেলাল ভাই খিলগাতে প্রচুর আড্ডা দিই। হ্যাঁ, বাট খিলগাতে যেহেতু আমরা প্রচুর আড্ডা দিই, আমরা কিন্তু ওই খিলগা, হ্যাঁ, রেস্টুরেন্ট, ওই ফিলিংটা কিন্তু এখন আর কাজ করে না। কোথাও বসা দরকার, বসতেছি। বাট আমরা যদি বছরে একবার কক্সবাজার যাই, এটা কিন্তু একটা ফিলিং কাজ করে আর কি। হ্যাঁ, ওয়াও, হ্যাঁ, কক্সবাজার একটা ওই লাইক হচ্ছে গিয়ে অফিস গেট টুগেদার হচ্ছে, অথবা ফ্যামিলি গেট টুগেদার হচ্ছে, অথবা ব্রাদারহুড গেট টুগেদার হচ্ছে, ফ্রেন্ডস গেট টুগেদার হচ্ছে। সো এটা কিন্তু একটা ডিফারেন্ট ফিলিং কাজ করে। সো আপনার ওই ন্যারো ডাউন করতে হবে, আপনি যে কাজটা সবচাইতে ভালো পারেন। একটা দুইটা তিনটা ক্লায়েন্ট চলে আসার পরে দেখবেন যে ওই কাজেরই অনেক ক্লায়েন্ট আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, প্রথম দিকে একটু কষ্ট হয়। হ্যাঁ, আপনি যদি না বলতে পারেন, নো বলতে পারেন, দেখবেন যে এটা আপনাকে লসের চাইতে লাভ বেশি দিচ্ছে। আমাদের কিন্তু ধরেন রিচকোপে আমরা এত পুরনো একটা কোম্পানি, আমাদের সার্ভিস কিন্তু খুব লিমিটেড। হ্যাঁ, আমরা এসইও সলিউশন দেই, আমরা ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা পোর্শনের সলিউশন দেই, আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সলিউশন দেই, আমরা হচ্ছে গিয়ে কন্টেন্ট রাইটিং সলিউশন দেই শুধুমাত্র এক্সিস্টিং ক্লায়েন্টদেরকে। মানে এটা আমরা বাইরে এক্সটার্নাল অন্য কোনো ক্লায়েন্টকে দেই না, এক্সিস্টিং ক্লায়েন্ট, বিকজ আমাদের এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর জন্য অনেকগুলো রাইটার আমাদের হায়ার করতে হয়েছে। সো ওইটাকে আমরা ইউটিলাইজ করি। সো এত বছরে কিন্তু আমাদের এই ৩-৪টা সার্ভিস। সো এটা কিন্তু চাইলেই আমি ৩০-৪০টা করে ফেলতে পারতাম। সো ওই ৩-৪টাতে আছে বলেই আমাদের গ্রোথ হচ্ছে। ৩০-৪০টা হলে এটা গ্রোথ হইতো না, বিকজ আমি ওই সারাদিন দৌড়াদৌড়ি করতাম, মনে হইতো অনেক ব্যস্ত, অনেক কাজ, বাট দিন শেষে গ্রোথ হইতো না। সো ডেফিনেটলি সব সার্ভিস দেওয়া যাবে না। হ্যাঁ, ওই একটা দুইটা তিনটা সার্ভিস দেন ম্যাক্সিমাম, ডিপেন্ড অন ইউর ব্যান্ডউইথ। বাট হচ্ছে ওইটাতে ন্যারো ডাউন করে ওইখানে ম্যাক্সিমাম ক্লায়েন্টকে সার্ভ করেন। রাইট, ওকে। সো গাইজ, আমরা কিন্তু অলমোস্ট শেষের দিকে আছি। সো আমরা অল্প কিছু কোয়েশ্চেন নিব। বাই দিস টাইম আমি আপনাদেরকে জানাতে চাই যে যারা যারা কমেন্ট করছেন তাদের জন্য কিন্তু গিফট থাকতেছে। সো আমাদের সেশনটা কেমন লাগতেছে এটা যদি আপনারা একটু মতামত জানান। এই মুহূর্তে আমাদের সাথে প্রায় ৪২ জনের মতো আছেন, লাইভে দেখছেন। তো আপনারা যদি একটু জানান যে আপনাদের কেমন লাগছে, এবং আমাদের কিন্তু পুরো সপ্তাহ জুড়েই প্রায় 6টা সেশন থাকতেছে। সো আমাদের ইভেন্টের লিঙ্কটা আপনারা এই কমেন্টের মধ্যেই পাবেন, এই যেখানে আমরা লাইভে আছি উদ্যোক্তা হয়ে পেজে। সো এখানে যে ইভেন্ট আছে ওখানে কিন্তু আপনারা পরবর্তী আপডেটগুলো এবং পরবর্তী ইভেন্টগুলো সম্পর্কে জানতে পারবেন। সো ওইখানে কিপ কানেক্টেড, এবং হচ্ছে আজকের যেই প্রোগ্রাম হচ্ছে এটা সম্পর্কে যদি আমাদেরকে একটু আইডিয়া দেন যে কেমন লাগতেছে। আচ্ছা, এজেন্সির জন্য সার্চ, ফেসবুক অ্যাড, ইমেল মার্কেটিং কোনটা বেটার? এক কথা যদি নাহিদ বলেন। আসিফ রিয়াদ কোশ্চেনটি করেছেন। সার্চ, অ্যাড, ফেসবুক অ্যাড অর ইমেল মার্কেটিং? আচ্ছা, সার্চ হচ্ছে সবচেয়ে বেটার সবসময়, কারণ হচ্ছে সার্চে আপনি তাদেরকেই পাচ্ছেন যারা আপনাকে খুঁজতেছে। মানে ইফ দেয়ার রাইটিং যে হচ্ছে গিয়ে লাইক ধরেন বেস্ট লোগো ডিজাইনার ইন বাংলাদেশ, সো ইটস এ ক্লিয়ার ইন্ডিকেশন সে লোগো ডিজাইনার খুঁজতেছে। আপনার কাজের কোয়ালিটি, প্রাইসিং, এই জিনিসগুলো যদি ম্যাচ করে তাহলেই আপনি প্রজেক্টটা পেয়ে যাবেন। তো মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটাই কিন্তু দরকার। হ্যাঁ, মানে এটা আসলে যে আপনি এইভাবে জানতে চাওয়ার কারণে আমি বলতেছি এটা ভালো, বাট ফেসবুক অ্যাড হ্যাজ ইটস ওন মানে ওন ফানেল আর কি। ফেসবুকের থ্রুতেও আপনি প্রচুর দ্রুত স্কেলিং করতে পারবেন। আপনি একটা সাইটকে র্যাঙ্ক করার জন্য মেবি আপনার 9 মাস টাইম লাগবে, বাট ফেসবুকে একটা রাইট ফানেল তৈরি করলে আপনি আগামী সপ্তাহ থেকে সেল পাওয়া শুরু করবেন। মেবি আজকে অ্যাড রান করলে আপনি আজকে থেকে সেল পাওয়া শুরু করবেন, লিড পাওয়া শুরু করবেন। সো ফেসবুকেরও নিজস্ব কিছু পটেনশিয়ালিটিস আছে। ইমেলের ক্ষেত্রেও সেম। ইফ ইউ হ্যাভ এ ভেরি গুড সলিড ডাটাবেস, এখান থেকে আপনি সেল জেনারেট করতে পারবেন। বাট যদি আমি মানে লাইক অল্প বাজেটে, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে ওই আমি এমন আমার ডেডিকেটেড সেলস টিম নাই, হ্যাঁ, অনেক অনেক মানুষের সাথে ডিল করার আমার স্কোপ নাই, তাহলে এসইও বেটার, বিকজ এসইওতে আপনি যাদের সাথে ডিল করবেন দে আর ক্লোজলি মানে রিলেভেন্ট ফর ইউর বিজনেস, দে আর লুকিং ফর দ্যাট সলিউশন, এবং আপনি ইজিলি তাকে অনবোর্ড করতে পারবেন। তৌহিদ ভাই কোশ্চেন করেছেন, হাউ ক্যান উই বিল্ড পোর্টফোলিও ফর এজেন্সি এট দ্য বিগিনিং? একটু সংক্ষেপে যদি বলেন। আচ্ছা, এখন বিগিনিং এ যেটা হয়, বিগিনিং এ তো আসলে ক্লায়েন্ট কম থাকে। হ্যাঁ, সো বিগিনিং এ যেহেতু আমার ক্লায়েন্ট নাই, সো আমি ক্লায়েন্ট পোর্টফোলিও দেখাতে পারতেছি না। সো এটার জন্য বেটার অপশন হচ্ছে ওই নিজেদের একটা দুইটা প্রজেক্ট তৈরি করা। হ্যাঁ, মানে ডিপেন্ড অন দ্যাট। ফর এক্সাম্পল আমি লোগো ডিজাইনার, হ্যাঁ, সো আমার ক্লায়েন্ট লোগো নাই, বাট আমি তো অ্যাকচুয়ালি একটা ওই 10টা বা 20টা চমৎকার লোগো বানায় আমি এটা শেয়ার করতে পারি। দিস ইজ হোয়াট আই হ্যাভ ডান। হ্যাঁ, বা আমি হচ্ছে কি ওই ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, বা আমি ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিই, যেখানে আমি
ফেসবুক পেজ অপটিমাইজেশন দেখাই। হ্যাঁ, তো আমি কোনো ক্লায়েন্টকে সার্ভ দেই নাই, বাট আমি নিজে একটা বা দুইটা কাল্পনিক ব্র্যান্ড তৈরি করে কিন্তু আমি সেই ফেসবুক পেজ দেখিয়ে সেই ডেটা দেখিয়ে আমি হচ্ছে গিয়ে সেই পোর্টফোলিও অ্যাডভান্টেজটা নিতে পারি। তো শুরুতে যেহেতু আমার ক্লায়েন্ট নাই, আই ক্যান বিল্ড সামথিং মাই ওন, create some samples and show it to our client. I mean possible client. রাইট, ওকে। আমরা বেশ কিছু কমেন্টস পাচ্ছি। নূর ভাই, জোস লাগছে, খুবই ভালো, অ্যামেজিং, ফিলিং ভেরি গুড, জোস, অনেক কিছু শিখতে পারলাম আজকে। ইভেন্টের জন্য ধন্যবাদ, লার্নিং সামথিং নিউ, দারুণ, গ্রেট। ওকে, আমরা একদম শেষের দিকে আছি। আমরা একদম শেষের দিকে হচ্ছে আমরা শুধুমাত্র লাস্টলি আপনার কাছে নাইট ভাই আমরা টিম নিয়ে একটু জিজ্ঞেস করবো, যে টিম ম্যানেজমেন্ট বা টিম গ্রো করে আগানোর ক্ষেত্রে, ধরুন আমার স্কিল সেটও আছে, আমি কমিউনিকেশন, আমার ক্লায়েন্টও আসতেছে, নাও লেটস কাম টু দ্য স্কিল পিপল টু এক্সিকিউট দ্য ওয়ার্ক, রাইট? সো ইন দ্যাট কেস আমরা টিম ম্যানেজমেন্ট কিভাবে করলে ভালো হয়, আমাদের যদি একটু 2 মিনিট একটু যদি জানান, যেহেতু আমাদের টাইম লিমিটেশন আছে। আমরা আসলে খুবই চমৎকার ডিসকাশন হচ্ছে, বাট আমরা অনেক কথা বলতে চাই, বাট আজকে টাইম লিমিটেড দেখে আমরা একদম এখানে শেষ করব। বাট এগেইন আমাদের কিন্তু অনেকগুলো ওয়েবিনার এবং অনেকগুলো সেশন থাকবে, সো আমরা এক একজনের সাথে এক একটা ডিসকাশন হবে, তখন আমরা আরো অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। নাহিদ ভাই প্লিজ, টিম ম্যানেজমেন্ট। সো টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ওই আমি যদি মানে মূল ফর্মুলাটা বলি, এটার সাথে নেগোসিয়েশন কানেক্টেড। ধরেন আমি নেগোসিয়েশন নিয়ে যদি আমি চিন্তা করি, অনেক রকমের নেগোসিয়েশন হয়। সো একটা নেগোসিয়েশন হয় হচ্ছে উইন উইন। হ্যাঁ, একটা নেগোসিয়েশন হয় হচ্ছে এখানে মাত্র এক পক্ষ জেতে। ধরেন আমরা যখন কোনো মানে টুরিস্ট এরিয়াতে যাই, ধরেন আমরা ব্যাংকক গেলাম বা আমরা ধরেন হংকং গেলাম, হ্যাঁ, সো আমরা কোনো একটা জায়গায় ঘুরতে গেলাম, এখানে কিন্তু কি ঘটবে, এখানে যে দোকানটা থেকে আমরা পারচেস করব, এখানে নেগোসিয়েশন হবে যেখানে এক পক্ষ জিতবে। মানে সেলসম্যান ডাজন্ট হ্যাভ এনি লং টার্ম ভিশন উইথ আস। হ্যাঁ, সে 10 টাকার প্রোডাক্ট 300 টাকা সেল করে ফেলতে পারলে করে ফেলবে। হ্যাঁ, তো এটা হচ্ছে এক পক্ষ জিতবে আর কি, যে ওই হয় আমি রাইট ওয়েতে দামাদামি করে আমি জিতবো, অথবা সেলসম্যান আমার কাছে 10 টাকার জিনিস 300 টাকা সেল করে দিবে এবং আমি চলে আসবো বাংলাদেশে। চলে আসার পর আমি যদি ওই দেশে আবার ঘুরতেও যাই, আমার অ্যাকচুয়ালি মনেও থাকবে না আমি কোন দোকান থেকে কিনছি। হ্যাঁ, বিকজ আমি ঘুরতে গেলেও তো মেবি 6 মাস পরে যাবো, এবং 6 মাস পরে গেলে দেয়ার ইজ এ রেয়ার চান্স যে আমি ওই জায়গাতে আবার যাবো, মেবি আমি অন্য আরেকটা শহরে যাব, অন্য আরেকটা মলে যাব। আরেক ধরনের ডিল থাকে যেটা হয়তো হয় উইন উইন। হ্যাঁ, যেমন আমরা যদি বিটুবি বিজনেসের কথা চিন্তা করি, বিটুবি বিজনেস যেখানে লং টার্ম কাজ করার স্কোপ আছে, এখানে কিন্তু নেগোসিয়েশনটা সবসময় উইন উইন হয়, যে এখানে এমন একটা ডিল হয় যেটা দুই পক্ষই জিতেছে আর কি, এক পক্ষ না। যেমন একটা প্রাইস, এটা তার জন্য অ্যাফোর্ডেবল, এমন একটা প্রাইস যেখানে আমারও একটু মার্জিন থাকতেছে। হ্যাঁ, সো টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই উইন উইন একটা কন্ডিশন তৈরি করা, যে এমন একটা স্ট্রাকচার কালচার তৈরি করা যেটা দুই পক্ষের জন্য উইন উইন। হ্যাঁ, সো ইন দ্যাট কেস টিমও মোটিভেটেড থাকবে, অ্যান্ড হচ্ছে গিয়ে ওই টিম লিডারও মোটিভেটেড থাকবে বা উদ্যোক্তাও মোটিভেটেড থাকবে। আবার ওই টিমের ক্ষেত্রে যেটা হয় যে লাইক আমি ব্রাইসুল ভাইয়াকে অনেক ফলো করি, ব্রেন স্টেশন 23, এবং আমি ওনার কাছ থেকে মানে যে কোনো কনফিউশন টাইপের জায়গাতে অনেক সময় আই টেক সাজেশন ফ্রম হিম, and he always helped me with his experience. So team success depend on how frequently we are communicating. হ্যাঁ, সো আমরা যদি টিমের সাথে কন্টিনিউয়াসলি একটা স্ট্রাকচারার্ড ওয়েতে কমিউনিকেট করি, তাহলে দেখা যাবে যে একই টিম থেকে উই আর গেটিং মাচ বেটার রেজাল্ট দেন হোয়াট উই আর গেটিং ইন পাস্ট। সো এই জায়গাটাও ইম্পর্টেন্ট, যে টিমে হচ্ছে আমরা মানে কমিউনিকেশনটা এবং কত ফ্রিকুয়েন্টলি করবো এবং কিভাবে করবো। লাস্ট যেটা টিম বিল্ডিং এর ক্ষেত্রে, আমি এখন তো একটু আগে যে কথাটা বললাম, ইট ওয়াজ ম্যানেজিং দ্য টিম। টিম বিল্ডিং এর ক্ষেত্রে তিনটা জিনিস দেখা যেতে পারে আর কি। হ্যাঁ, এটা যদিও ডিফিকাল্ট টু ফাইন্ড ইন ইন্টারভিউ স্টেজ। সেটা হচ্ছে আমি যাকে হায়ার করতেছি উনি কি আমার কালচারের সাথে অ্যালাইন্ড কিনা। হ্যাঁ, প্রত্যেকটা অর্গানাইজেশনের কিন্তু কিছু কালচার থাকে, কিছু অর্গানাইজেশন থাকে মাইক্রো ম্যানেজ, কিছু অর্গানাইজেশন থাকে সেলফ সার্ভিং। হ্যাঁ, কিছু অর্গানাইজেশন খুব গুরুগম্ভীর, কিছু অর্গানাইজেশন খুব হাস্যোজ্জ্বল। সো আমি যাকে হায়ার করতে যাচ্ছি তার সাথে কথা বলে বোঝার চেষ্টা করতে হবে সে আমার টিমের সাথে অ্যালাইন্ড কিনা। হ্যাঁ, মানে ইজি সিং দ্য সেম ড্রিম অর সেম ভিশন হোয়াট আই এম সিং রাইট নাও অ্যাজ এ লিডার। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। টিম মেম্বার কি হাংরি কেনা তার গ্রোথের জন্য, হ্যাঁ, যে হি ওয়ান্টস টু ডু এ লট, হি ওয়ান্টস টু লার্ন এ লট অ্যান্ড হি ওয়ান্টস টু গ্রো। থার্ড যেটা হচ্ছে সে হাম্বল কিনা। হ্যাঁ, মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টিম মেম্বার আমি যখন হায়ার করতেছি আমার যদি মনে হয় সে হাম্বল না, সে অ্যারোগেন্ট, সে টিম ওয়ার্কে বিশ্বাসী না, সে এসেই হচ্ছে গিয়ে ভাই আমি বেশি কাজ করছি ও কম কাজ করছে, হ্যাঁ, এই টাইপের মেন্টালিটিস যদি থাকে, ইট ইজ বেটার টু সে হিম নো। ইভেন এক্সিস্টিং মেম্বারদের মধ্যেও যদি থাকে,
it will be a smart decision to say him no, because that person can actually kill the overall company growth. It's very difficult, মানে টিম আসলে টিম ম্যানেজমেন্ট এটা ইটস নট এ ইজি থিং, মানে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে হিউম্যান ম্যানেজ করা। সো এটা খুবই ডিফিকাল্ট, বাট মানে দিস আর ফিউ লেসনস আই হ্যাভ লার্নড ইন মাই জার্নি। থ্যাংক ইউ সো মাচ নাহিদ ভাই, আমরা অনেক ইন্টারেস্টিং বিষয় এবং অনেক ইনফরমেটিভ সেশন আমরা আজকে দেখলাম এবং জানলাম। আমার মনে হয় এটা যারা ভিউয়ার্স আছেন তাদের লাইফে ভ্যালু অ্যাড করবে, এবং আপনারা যারা এজেন্সি স্টার্ট করতে চাচ্ছেন তারা একটা ওভারঅল একটা আইডিয়া পেয়েছেন যে কিভাবে কোথা থেকে এবং কিভাবে গ্রো করবেন, এভরিথিং আমরা কিন্তু ডিসকাস করেছি। আমরা উদ্যোক্তা হই থেকে এরকম অনেকগুলো সেশন করছি, অনেকগুলো বিভিন্ন বিষয়ের উপর আমরা এরকম ওয়েবিনার অর্গানাইজ করছি, যেখানে আমরা ডিফারেন্ট টপিকে ডিফারেন্ট বিষয় জানতে পারবো, শিখতে পারবো। সো উদ্যোক্তা হইর সাথে কানেক্টেড থাকুন। এন্ড হচ্ছে আমাদের ই লার্নিং প্ল্যাটফর্ম যেটা আছে উইমেক প্রো, সেখান থেকে কিন্তু স্কিল লার্নিং এর অনেকগুলো সুযোগ রয়েছে। সো আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং এর উপরে কিছু ফ্রি এবং পেইড কোর্স আছে। আপনারা যদি শিখতে চান এবং নিজেকে আরো বেশি স্কিল করতে চান, এটা আমার এবং নাহিদ ভাইয়ের একটা কানেক্টেড একটা ইনিশিয়েটিভ। সো সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দিতে পারেন। সো ইনশাআল্লাহ কথা হবে আবার সবার সাথে। নাহিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। লাস্টলি যদি অডিয়েন্সদের জন্য কিছু বলা থাকে, উদ্যোক্তা হয়ে অডিয়েন্সদের জন্য যদি আপনার কোনো মতামত থাকে যারা শুরু করবে তাদের জন্য। শিওর বেলাল ভাই, আমি ওই লাস্টে আমার দুইটা কথা বলার আছে আর কি। সো প্রথম কথা যেটা হচ্ছে, এটা হচ্ছে উইমেক প্রো রিলেটেড। সেটা হচ্ছে এখানে আমি কমেন্ট দেখছিলাম আর কি, অনেকে আপওয়ার্ক, ফাইবারে কিভাবে এজেন্সি শুরু করবে, হ্যাঁ, এই ধরনের কিছু কোশ্চেন্স করেছে। আর যেহেতু আমরাও ডিসকাস করেছিলাম ফ্রিল্যান্সিং কমিউনিকেশন স্কিল নিয়ে, সো উইমেক প্রোতে আমার ছোট একটা কোর্স আছে, যেটা হচ্ছে আমি যেটা বলছিলাম আর কি, যে আমার জার্নি অ্যাজ এ ফ্রিল্যান্সার শুরু হয়েছিল, এবং আমি আপওয়ার্কে আমার এজেন্সি লম্বা সময় কাজ করেছে, অ্যান্ড লাইক ইট ওয়াজ ডুইং ভেরি গুড হোয়াইল আই ওয়াজ ওয়ার্কিং অন আপওয়ার্ক। সো আমার এই এক্সপেরিয়েন্স থেকে আমি উইমেক প্রোতে 6 ফিগার ফ্রিল্যান্সার নামে একটি হচ্ছে কি লাইক একটা ছোট কোর্স আছে, লাইক যেখানে আমি আমার এই দীর্ঘ লার্নিংটাকে মডিউল আকারে, কোর্স আকারে আপনাদের সাথে শেয়ার করেছি, যেখানে আমি একদম রিয়েল কেস স্টাডি দেখিয়েছি, যেখানে হচ্ছে একজন মানুষ কোন একটা ক্লায়েন্ট যখন কোনো একটা অবজেকশন দিচ্ছে যে ইউ আর আস্কিং মোর প্রাইস, এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, হ্যাঁ, লাইক আই উইল লেট ইউ নো এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে তার একটা ক্লায়েন্ট না বলে দিয়েছে যে আই উইল নট হায়ার ইউ, কিভাবে সেটাকে কনভিন্স করে ইয়েসে কনভার্ট করা যায়। সো এই পুরো জার্নিটাই আমি দেখিয়েছি, অ্যান্ড আই গট ভেরি গুড ফিডব্যাক, যদিও ওইভাবে প্রমোট করা হয়নি কখনো, হ্যাঁ। সো বাট আই রিয়েলি গেট ভেরি গুড ফিডব্যাক অন দ্যাট। সো আপনারা চাইলে এই যারা এজেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আই ক্যান অ্যাসিওর যে ইট ইজ গোয়িং টু অ্যাড লটস অফ ভ্যালু ইন ইউর লাইফ, হ্যাঁ, আপনারা এটা ট্রাই করতে পারেন। সেকেন্ড যেটা হচ্ছে যে যারা এজেন্সি শুরু করতে চাচ্ছেন, এন্টারপ্রেনারশিপ ইজ ভেরি চ্যালেঞ্জিং থিং, হ্যাঁ। এখানে সবার প্রথমে যেটা দরকার হয় সেটা হচ্ছে ফোকাস। কোনোভাবেই ফোকাস নষ্ট করা যাবে না। ফোকাস যদি থাকে, সাকসেস দুদিন আগে আর পরে আসবে। সেকেন্ড হচ্ছে ইটস ভেরি লোনলি জার্নি, হ্যাঁ, মানে এখানে আসলে আপনার কন্টিনিউয়াসলি অন্য বিজনেস ওনার যারা আছেন তাদের সাথে কমিউনিকেট করে, নেটওয়ার্কিং করে, তাদের সাথে যোগাযোগ রক্ষা করে, তাদের লেখা পড়ে, তাদের কন্টেন্ট দেখে, তাদের অ্যাক্টিভিটিস দেখে ইউ নিড টু লার্ন, হ্যাঁ। এবং এটা আমরাও করি, আমরাও আমাদের সিনিয়র যারা আছেন উই ট্রাই টু ফলো, যে লাইক আমার হচ্ছে গিয়ে 30 জনের টিম, বাট হি ইজ মেইনটেনিং 300 পিপলস টিম। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি ডুইং, হ্যাঁ, আমি 30 জনের টিম নিয়ে হিমশিম খাচ্ছি, উনি 300 জনের টিম কিভাবে মেনটেন করতেছে, হ্যাঁ, বা উনিও হয়তো আরেকজনকে দেখে যে 3000 জনের টিম মেনটেন করতেছে। সো এই লার্নিংটা কন্টিনিউ রাখতে হবে। ইটস ভেরি লোনলি জার্নি। এখানে আপনি আরেকজন উদ্যোক্তা কি করছে, সে কিভাবে এটাকে অপারেট করছে, সে কিভাবে তার নলেজ শেয়ার করছে, সে কোন টিপসটা দিচ্ছে, এটাকে যদি আপনারা মেনটেন করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, ইউ উইল হ্যাভ লাইক ভেরি গুড growth in your business as well. So it's very lonely journey, it's very challenging journey, but focus থাকলে, রাইট ওয়েতে শিখতে পারলে, শেখার মনোভাব থাকলে, চ্যালেঞ্জ ফেস করার মনোভাব থাকলে, you don't need to think মানে any negative thing. You will see the growth, you will see the progress. Thank you বেলাল ভাই, thank you everyone এতক্ষণ সাথে থাকার জন্য and nice feedback দেওয়ার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে আবার অন্য কোনো লাইভে। আর উইমেক প্রোর সাথে থাকেন, উদ্যোক্তা হওয়ার সাথে থাকেন। থ্যাংক ইউ সবাইকে, হ্যাভ এ গুড ডে, গুড নাইট, অ্যান্ড হচ্ছে অন্যান্য সেশনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। নাহিদ ভাই আপনাকে অনেক থ্যাঙ্কস, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা আমাদের আজকের প্রোগ্রাম শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।